আপনাকে যদি বলা হয় যে একটা চাকরি আছে যার বছরে বেতন প্রায় 15 কোটি টাকা, যেখানে না আছে কোনো বসের ঝামেলা, না কোনো অফিসের রাজনীতি, সারাদিন নিজের ইচ্ছা মতোই সময় কাটাতে পারবেন, যা মন চায় তাই করবেন, আপনাকে কিছু বলার মতো কেউ থাকবে না, কি শুনে স্বপ্নের চাকরি মনে হচ্ছে তাই না? কিন্তু একটা শর্ত রয়েছে, এই চাকরিতে একটা ভুল মানেই নিশ্চিত মৃত্যু। হ্যাঁ, এই চাকরিটা হলো লাইট হাউস কিপার। কখনো 30 থেকে 40 ফুট উঁচু ঢেউ টাওয়ারে এসে ধাক্কা মারবে, আবার কখনো এক মুহূর্তে আপনার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবুও কিছু মানুষ আজও এই ভয়ানক কাজটি করেন। কিন্তু কেন? এত বিপদের মধ্যেও কেন লাইট হাউসের আলো কখনো বন্ধ করা যায় না? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই টাওয়ারগুলোর মধ্যে? আর সত্যিই কি এই চাকরির জন্য কোটি কোটি টাকা বেতন দেওয়া হয়? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তথ্য জগৎ। আর আজকের ভিডিওতে আমরা জানব লাইট হাউসের অবিশ্বাস্য ইতিহাস আর সেই সমস্ত সত্য যা বেশিরভাগ মানুষ কখনো শোনেইনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, গল্পের শেষটা আপনাকে শিহরিত করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন দূর থেকে সমুদ্রকে দেখি তখন সেটা খুবই শান্ত আর সুন্দর মনে হয়, কিন্তু এই শান্ত জলের নিচেই লুকিয়ে রয়েছে অসংখ্য বিশাল আকারের পাথর, যেটা জাহাজের নাবিকের কাছে একটা মৃত্যুর ফাঁদ। আজ আমাদের কাছে জিপিএস এবং আধুনিক নেভিগেশন সিস্টেম রয়েছে, কিন্তু কয়েকশো বছর আগে জাহাজের নাবিকের ভরসা ছিল শুধুমাত্র আকাশের তারা আর নিজের অভিজ্ঞতা। আসলে সমুদ্রের নিচে কোথায় বিশাল আকারের পাথর লুকিয়ে রয়েছে আর কোথায় অগভীর জল, সেটা আগে থেকে জানার কোনো রকম উপায় ছিল না। তাই অসংখ্য জাহাজ গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার হতো। একটা ছোট্ট ভুলের কারণেই জাহাজ সমুদ্রের নিচে তলিয়ে যেত, তাই অনেক নাবিকের জীবন অকালেই নষ্ট হতো। ইতিহাসে এমন এক দক্ষ নাবিকের উল্লেখ পাওয়া যায়, যিনি সমুদ্রযাত্রার সময় রাতের অন্ধকারে বিশাল পাথরের সাথে ধাক্কা খান। সেই সময় কাঠের তৈরি জাহাজ এমন ধাক্কা সহ্য করার মতো ক্ষমতা ছিল না, তাই জাহাজ ফেটে জল ঢোকা শুরু করে। কিন্তু তিনি আর তার সঙ্গীদের অক্লান্ত পরিশ্রমের কারণে কোনো রকমে প্রাণে বেঁচে যান। কিন্তু এই দুর্ঘটনা তাদের শিখিয়ে দেয় রাতের অন্ধকারে সঠিক দিক নির্দেশনা ছাড়া সমুদ্রযাত্রা কতটা ভয়ানক হতে পারে। এই ঘটনার পর নাবিকের মনে এক চিন্তার জন্ম হয় যে সমুদ্রকে তো আর বদলানো সম্ভব নয়, কিন্তু রাতের অন্ধকারে নাবিকদের পথ দেখানো অবশ্যই সম্ভব। এই চিন্তা থেকেই জন্ম নেয় এক অসাধারণ ধারণা, যদি সমুদ্র তীরে এমন এক উঁচু টাওয়ার তৈরি করা হয় যার মাথায় সারা রাত আগুন জ্বলবে, তাহলে অনেক দূর থেকেই নাবিক বুঝতে পারবে যে সামনে কোনো বন্দর রয়েছে বা কোন দিকে গেলে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় লাইট হাউসের যাত্রা। এবার ফিরে যাওয়া যাক প্রাচীন মিশরে, যেখান থেকেই শুরু হয় লাইট হাউসের আসল গল্প। সেই সময় পৃথিবীর অন্যতম ব্যস্ত বন্দর ছিল আলেকজান্দ্রিয়া। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাণিজ্যিক জাহাজ প্রতিদিন এই বন্দরে আসত, কিন্তু বন্দরের প্রবেশপথ ছিল খুবই সরু আর বিপজ্জনক। চারদিকে সমুদ্রের নিচে ছড়িয়ে ছিল বড় বড় পাথর, তাই ধাক্কা লেগে জাহাজ ডুবে যাওয়া ছিল নিত্যদিনের ঘটনা। দিনের পর দিন এই একই রকম দুর্ঘটনার কারণে মিশরের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই সেই সময়কার মিশরের শাসক টলেমি প্রথম রাজ্যের বিখ্যাত আর্কিটেক্ট সস্ত্রাতুসের কাছে অনুরোধ করেন এই সমস্যার সমাধান বের করার জন্য। রাজার অনুরোধে তিনি এমন এক কাঠামো তৈরির পরিকল্পনা করেন যার আলো নাবিকরা অনেক দূর থেকেই দেখতে পাবে এবং বিপদ বুঝে জাহাজের দিক পরিবর্তন করতে পারবে। এই পরিকল্পনা অনুযায়ী আলেকজান্দ্রিয়া বন্দরের ঠিক পাশে ফারস দ্বীপে লাইট হাউস তৈরির কাজ শুরু হয়। 12 বছর কঠোর পরিশ্রমের পর তৈরি হয় প্রায় 450 ফুট উঁচু লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া বা আলেকজান্দ্রিয়ার বাতিঘর। সেই সময় এটাই ছিল মানুষের তৈরি উচ্চতম স্থাপনা। এই টাওয়ারের একেবারে উপরের অংশে বিশাল আগুন জ্বালানো হতো, আর দিনের বেলায় ব্যবহার করা হতো বিশাল আকারের আয়না, যেটা সূর্যের আলোকে প্রতিফলিত করে বহু দূর থেকেই নাবিকদের পথ দেখাতো। কিন্তু পরবর্তীকালে শক্তিশালী ভূমিকম্পের কারণে 1300 সালের পর এই প্রাচীন লাইট হাউসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই সময় মিশরের এই লাইট হাউসের ধারণা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
সমুদ্রের বিভিন্ন বিপজ্জনক স্থানে তৈরি করা হয় এই একই রকমের লাইট হাউস। কিন্তু তখন তো আর বিদ্যুৎ ছিল না, তাই সারা রাত আগুন জ্বালিয়ে রাখার জন্য কোনো মানুষের প্রয়োজন হতো, কারণ কোনো পরিস্থিতিতেই আগুন নেভানো সম্ভব নয়। এই দায়িত্ব থেকে ধীরে ধীরে জন্ম নিয়েছিল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পেশা লাইট হাউস কিপার। চলুন এবার জেনে নেওয়া যাক লাইট হাউস কিপারকে ঠিক কী কী দায়িত্ব পালন করতে হয়। সাধারণত লাইট হাউসগুলো তৈরি করা হতো সমুদ্রের বিপজ্জনক স্থানে। চারিদিকে শুধু জল ছাড়া আর কিছুই নেই। পরিবার, বন্ধুবান্ধব কারোর সাথেই কোনো রকম যোগাযোগ করা সম্ভব হতো না। একা নিজের নিঃসঙ্গতার সাথেই লড়াই করে দিন যাপন করতে হতো। অনেকেই মনে করেন লাইট হাউস কিপারের কাজ শুধুমাত্র আগুন জ্বালিয়ে রাখা, কিন্তু বাস্তব ছিল একদমই আলাদা। প্রতিদিন সকালে উঠে টাওয়ার পরিষ্কার করে জ্বালানি পরীক্ষা করতে হতো। রাতে সামুদ্রিক ঝড়ে কোনো রকম ক্ষতি হয়েছে কিনা সেদিকে নজর দিতে হতো। আর সূর্য ডোবার আগেই টাওয়ারের আগুন জ্বালিয়ে দিতে হতো। আর নজর রাখতে হতো যে সারা রাত এক মুহূর্তের জন্য এই আগুন যাতে না নেভে, কারণ আগুন নিভে যাওয়া মানে জাহাজের শত শত যাত্রীর জীবন বিপন্ন হয়ে পড়বে। তাই বাইরে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, মাঝরাতে লাইট হাউস কিপারকে উপরে উঠে আগুন জ্বলছে কিনা তা পরীক্ষা করতে হতো, কারণ তিনি জানতেন তার একটা ভুলের কারণেই সমুদ্রে থাকা জাহাজগুলো নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবে না। প্রথম দিকে লাইট হাউসগুলোতে শুধুমাত্র কাঠ কয়লা বা তেলের সাহায্যে আগুন জ্বালিয়ে রাখা হতো, কিন্তু সমস্যা হলো কুয়াশার কারণে এই আগুনের আলো খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাতো না। তাই পরবর্তীকালে এক বিজ্ঞানী এমন এক বিশেষ কাঁচের লেন্স আবিষ্কার করেন, যেটা আগুনের উল্টো দিকে রাখলে আলোক রশ্মিকে অনেক দূর পর্যন্ত পাঠানো সম্ভব হতো। এই লেন্সকে বলা হতো ফ্রেনেল লেন্স। বর্তমানে সমস্ত রকম লাইট হাউসগুলোতে এই লেন্স ব্যবহার করা হয়। এই আবিষ্কার লাইট হাউসের দুনিয়াকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। এই লেন্স ব্যবহার করে একই লাইট হাউস থেকে অনেক দূর পর্যন্ত সিগন্যাল পাঠানো সম্ভব হতো। তাই জাহাজের নাবিকরা অনেক আগে থেকেই বিপদের সংকেত পেয়ে যেতেন। এরপর থেকে সমুদ্রযাত্রা অনেকটাই নিরাপদ হয়ে ওঠে। বর্তমানে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, তবুও পৃথিবীর অনেক লাইট হাউস আজও দাঁড়িয়ে আছে। কেন জানেন? কারণ সমুদ্রকে কখনোই পুরোপুরি বিশ্বাস করা যায় না। ইলেকট্রনিক্স যন্ত্র বা জিপিএস সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু লাইট হাউসে জ্বলতে থাকা একটা শক্তিশালী আলোক রশ্মি নাবিকের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ লাইট হাউসই অটোমেটিক সিস্টেমের দ্বারা পরিচালিত হয়। আগে যেখানে একজন মানুষকে জ্বালানি এবং যন্ত্রপাতি পরীক্ষা করতে হতো, আজ সেই কাজের বেশিরভাগটাই কম্পিউটার ও প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তাই লাইট হাউস কিপারের সংখ্যা আগের থেকে এখন অনেকটাই কমে গেছে। তবে এখনও কিছু দুর্গম উপকূল বা সামুদ্রিক দ্বীপে থাকা লাইট হাউসে মেশিনের পাশাপাশি নিয়মিত মেনটেনেন্সের প্রয়োজন, অথবা যেখানে আবহাওয়া এত বেশি খারাপ যে মানুষের উপস্থিতির প্রয়োজন হয়, সেই সমস্ত লাইট হাউসে আজও লাইট হাউস কিপার রয়েছেন। কিন্তু এই কাজ মোটেও সহজ নয়। চারিদিকে সমুদ্র আর একাকিত্বের সাথে লড়াই করে দিন কাটাতে হয়। একদিন, দুদিন বা এক সপ্তাহ সহ্য করা যায়, কিন্তু যখন কয়েক মাস কেটে যায় তখন নিজের চিন্তাই হয়ে ওঠে জীবনের সবথেকে বড় সঙ্গী। তাই প্রাচীনকালে বহু লাইট হাউস কিপার ডায়েরি লিখতেন, বই পড়তেন বা সাথে কোনো পোষ্যকে রাখতেন, যাতে নিজেকে ব্যস্ত রাখা যায়। কারণ একাকিত্ব অনেক সময় ঝড়ের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবার আমি আপনাদের বলবো সেই 15 কোটি টাকা বেতনের ব্যাপারে। এটা কি সত্যি? দেখুন, বাস্তব তথ্য অনুযায়ী লাইট হাউস কিপারের কোনো প্রচলিত বেতনের প্রমাণ নেই, কিন্তু কিছু দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ কারণে উচ্চ বেতন দেওয়া যেতেই পারে। তবে সেটা সমস্ত লাইট হাউস কিপারের জন্য প্রযোজ্য নয়। তাই ইন্টারনেটে যে 15 কোটি টাকা বা আরও বেশি বেতনের কথা উল্লেখ করা হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে বিভ্রান্ত করার জন্য। এর কোনো রকম সঠিক দলিল বা তথ্য প্রমাণ নেই। তো বন্ধুরা, লাইট হাউস শুধুমাত্র একটা টাওয়ার নয়, নাবিকের কাছে এটা একটা আশার আলো। রাতের উত্তাল সমুদ্র যখন নাবিকের সমস্ত সাহস কেড়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই দূরে জ্বলতে থাকা একটা ছোট্ট আলোক রশ্মি নাবিককে মনে করিয়ে দেয় পথ এখনও শেষ হয়নি, সামনেই গন্তব্য অপেক্ষা করছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম।
ভালো থাকবেন। ধন্যবাদ।